আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম। চলে আসলাম তোমাদের আবারও একটি নতুন অধ্যায় নিয়ে এবং নতুন পাঠ নিয়ে। তো এখন আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের নাম কি? প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। ঠিক আছে? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। দেখো এখন আমরা টাইপ 1 এ যাব। দেখো পঞ্চম অধ্যায়ের টাইপ 1, টাইপ 1 এর নাম হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক জীবন ও অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে? দেখো ১ নম্বর কোশ্চেনটা ফলো করো। ১ নম্বর কোশ্চেন বলছে প্রাচীন বাংলার অর্থনীতি। দেখো একটা জিনিস খেয়াল করো। বলছে যে প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস কি ছিল? দেখো বলছে প্রাচীন বাংলার অর্থনীতির মূল কি ছিল বলো তো? এটা আমরা সবাই জানি যে প্রাচীন বাংলার অর্থনীতির মূল ছিল হচ্ছে কৃষিকাজ। অর্থাৎ কৃষিকাজ করে প্রাচীন বাংলার মানুষেরা তাদের জীবিকা কি করত? নির্বাহ করত। তাহলে প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস কি ছিল? কৃষিকাজ করা। ঠিক আছে? এরপরে দেখো ২ নম্বর বলছে যে প্রাচীন বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল। রপ্তানি পণ্যের মধ্যে মানে কি কি পণ্যগুলো প্রাচীন বাংলা থেকে রপ্তানি করা হতো? দেখো বলছে মোটা কাপড়, আখ ও লবণ। না, এটা ভুল। মোটা কাপড় কখনো রপ্তানি করা হয় নাই। যেমন চিনি গুড় করা হয়েছে। বাট পোশাক সামগ্রী এটাও ভুল। কিন্তু এখানে আবার রেশমি কাপড় ছিল, রেশমি কাপড় এখানে নাই, তাহলে এটাও ভুল। দেখো বলছে যে সুতি কাপড়, রেশমি কাপড়, চিনি ও গুড়। দেখো দেখো এটা, হ্যাঁ চিনি ও গুড়, এটা হচ্ছে রাইট আনসার। দেখো তাহলে প্রাচীন বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড়, রেশমি কাপড়, চিনি ও গুড়। এই তিনোটাই, ঠিক আছে, এই তিনোটাই কি করা হতো? রপ্তানি করা হতো। এখন দেখো অনেকেই কি করে, পুরো অপশনটা না পড়ে আগে আন্দাজে টিক মারি দেয়। দেখো এটাও কিন্তু সেম ক্যাটাগরি, মোটা কাপড়, রেশমি কাপড় ও গুড়। দেখো এখানে শুধু চিনিটা নাই। দেখো এটা যদি গয়ে হয়ে যেত আর গটা যদি ঘয়ে চলে আসতো, তাহলে কিন্তু অনেকে ঘটা না পড়ে গটা টিক মেরে দিত, তাহলে কি হতো? ভুল হয়ে যেত। এজন্য একটা প্রশ্ন পড়ে আগে অপশনটা বারবার দেখবা, দেখে দেন আনসার করবা। তাহলে কি প্রাচীন বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? সুতি কাপড়, রেশমি কাপড়, চিনি ও গুড়। ঠিক আছে? এরপরে ৩ নম্বরটা দেখো। ৩ নম্বর বলতেছে যে প্রাচীন বাংলার অধ্যাপনা করা কোন বর্ণের মানুষদের কাজ ছিল? দেখো আমরা জানি প্রাচীন বাংলার অধ্যাপনা করা প্রধান কাজ ছিল হচ্ছে ব্রাহ্মণ শ্রেণী মানুষদের, বা ঠিক আছে ব্রাহ্মণদের। ঠিক আছে, প্রাচীন বাংলার অধ্যাপনা করা কাদের কাজ ছিল? ব্রাহ্মণদের। এরপরে দেখো ৪ নম্বর বলতেছে প্রাচীন কালে বিনিময় প্রথা প্রচলিত হওয়ার কারণটা কি? প্রাচীন কালে বিনিময় প্রথা প্রচলিত হওয়ার কারণ শিল্পের উন্নতি, ব্যবসায় বাণিজ্য, ঐশ্বর্য বৃদ্ধি। দেখো বলছে প্রাচীন কালে বিনিময় প্রথা, কি প্রথা? বিনিময় প্রথা, মানে একটা নেওয়া একটা দেওয়া। প্রচলিত হওয়ার কারণ কি? শিল্পের উন্নতি, হ্যাঁ শিল্পের উন্নতি। এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ব্যবসা বাণিজ্য, এটাও ঠিক। এরপর বলছে যে ঐশ্বর্য বৃদ্ধি, হ্যাঁ ঐশ্বর্য মানে বেশি বেশি ঐশ্বর্য বৃদ্ধি, এটাও ঠিক। তাহলে প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত হওয়ার কারণে তিনোটাই, তাহলে রাইট আনসার হচ্ছে ১, ২ এবং ৩। ঠিক আছে? এরপরে দেখো উদ্দীপক আর সেকেন্ডে, উদ্দীপকটা পড়ে ৫ নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো দেখো বলছে সুমনার বিয়েতে বরযাত্রী এলো গরুর গাড়ি দিয়ে। দেখো কি বলছে? সুমনার বিয়েতে বরযাত্রী এলো গরুর গাড়ি দিয়ে। দেখো বলছে সুমনার বিয়েতে বরযাত্রী এলো গরুর গাড়ি দিয়ে। আর বিয়ের পর সুমনা শ্বশুর বাড়ি গেল পালকি চড়ে। কি বলছে? যে বরযাত্রী এলো গরুর গাড়ি করে, আর কি বিয়ের পর সুমনা শ্বশুর বাড়ি গেল পালকি চড়ে। এটা হচ্ছে কোন? এটা হচ্ছে প্রাচীনকালের সামাজিক রূপের একটি অংশ। তারপর আমরা প্রশ্ন পড়ি। বলছে উদ্দীপকে প্রাচীন বাংলার কোন অবস্থার চিত্র ফুটে উঠেছে? দেখো বলছে উদ্দীপকে প্রাচীন বাংলার কোন জনপদের চিত্র ফুটে উঠেছে? এটা হচ্ছে সামাজিক জনপদের চিত্রটি ফুটে উঠেছে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সামাজিক চিত্রটি ফুটে উঠেছে। তাহলে রাইট আনসার হচ্ছে ক। ৫ এর রাইট আনসার কি? ক। ঠিক আছে? এরপর ৬ নাম্বারটা দেখো। ৬ নাম্বার বলছে প্রাচীন বাংলার প্রধান ফসল কি ছিল? এ দেখো আমরা সবাই জানি, এটা হুবহু বইয়ের লাইন। প্রাচীন বাংলার প্রধান ফসল ছিল হচ্ছে ধান। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান ফসল কি? ধান। এটা হচ্ছে বইয়ের হুবহু লাইন, দ্বিতীয় পেজে দেখবা লাস্টে আছে। এরপরে ৭ নাম্বারটা দেখি আমরা। বলছে প্রাচীন বাংলা কোন বস্ত্রের জন্য বিখ্যাত ছিল? দেখো মসলিনের জন্য। ঠিক আছে, প্রাচীন বাংলা কোন বস্ত্রের জন্য বিখ্যাত ছিল? এটা হচ্ছে মসলিনের জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, কারণ প্রচুর পরিমাণে মসলিন উৎপন্ন হতো প্রাচীন বাংলায়। ওকে, দেখো ৮ নাম্বারটা একটু পড়ি আমরা। দেখো ৮ নাম্বারটা খেয়াল করো। ৮ নাম্বার বলতেছে যে সিন্ধু সভ্যতার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? দেখো বলছে সিন্ধু সভ্যতার অর্থনীতি
কিসের উপর নির্ভরশীল ছিল? একটা জিনিস খেয়াল রেখো যে প্রাচীনকাল থেকে যতগুলো সভ্যতা ছিল সকল সভ্যতার ম্যাক্সিমামই কিন্তু কি অর্থনীতি নির্ভর ছিল কৃষির উপর, ঠিক আছে? তাহলে এটার আনসারও কি কৃষির উপর নির্ভরশীল ছিল, ঠিক আছে? সিন্ধু সভ্যতার অর্থনীতি কোথাকার নির্ভরশীল ছিল? কৃষির উপর নির্ভরশীল ছিল। ওকে, এরপরে 9 নম্বরটা দেখো। 9 নম্বর বলতেছে যে প্রাচীন বাংলার বড় বড় নৌ বন্দর গড়ে উঠেছিল কেন? দেখো বলছে প্রাচীন বাংলার বড় বড় নৌবন্দর গুলো কেন গড়ে উঠেছিল? দেখো এখন আমরা পড়ি অপশন। বলছে স্থল বন্দর ছিল না বলে, না স্থল বন্দর না থাকার কারণে কখনো নৌবন্দর গড়ে ওঠে না, এটা ভুল। এরপর বলছে যে নৌপথে বাণিজ্য সুবিধাজনক ও খরচ কম ছিল বলে। হ্যাঁ, দেখো দেখো আমরা জানি প্রাচীন বাংলার মানুষ সবচেয়ে নদীপথে বেশি ভ্রমণ করত, তার একটাই কারণ বা কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে সুবিধাজনক আর একটা হচ্ছে খরচ কম ছিল, ঠিক আছে? দেখো একটা জিনিস খেয়াল করো, বর্তমানে আমরা যারা রাস্তায় চলাচল করি তারা কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যামের মধ্যে আটকে যায়, তাই না? ট্রাফিক জ্যামের মধ্যে আটকে যাওয়ার ফলে যে আমাদের গন্তব্যটা থাকে সেই গন্তব্যটাতে আমরা অনেকটা পিছিয়ে পড়ি, আমরা নির্দিষ্ট সময়ে সেই গন্তব্যে পৌঁছাতে পারি না। কিন্তু যদি নদীপথে আমাদের যাতায়াত করি তাহলে নদীপথে কিন্তু কখনো কি হয় না বলতো, নদীপথে কিন্তু সেভাবে জ্যামজট থাকে না, আবার নদীপথে অনেকটা খরচও কম হয়। এই জন্য ছিল যে প্রাচীন বাংলায় বড় বড় নৌবন্দর গড়ে উঠেছিল, কারণ সেখানে সুবিধাজনক অবস্থা ছিল এবং খরচ কম ছিল। কি ছিল? সুবিধাজনক অবস্থা আর একটা হচ্ছে খরচ কম ছিল, ঠিক আছে? সুবিধাজনক অবস্থা এবং খরচ কম ছিল বলেই কি বড় বড় নৌবন্দর গড়ে উঠেছিল। ওকে, এরপরে দেখো 10 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দেখো 10 নম্বর বলছে বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কি? দেখো বলছে বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কি? আর্থসামাজিক অবক্ষয়, না আর্থসামাজিক অবক্ষয় না, এটা ভুল। এরপর হচ্ছে বৈদেশিক পণ্যের সহজলভ্যতা, না বৈদেশিক পণ্যের সহজলভ্যতার কারণে কখনো মসলিন ধ্বংস হতে পারে না, কারণ বৈদেশিক পণ্য আসলে মসলিনের কিন্তু চাহিদা আরো দ্বিগুণ হবে, কারণ মসলিন কাপড় ছিল অনেক সফট এবং অনেক কদরযুক্ত। এবার কারিগরদের অদক্ষতা, না কারিগর যথেষ্ট দক্ষতা ছিল। তারপর শাসকদের অসহযোগিতা, হ্যাঁ শাসক শ্রেণীর মানুষরা কি করতো? অসহযোগিতা করতো, এই জন্য কি হয়েছিল? বিখ্যাত মসলিন শিল্পটা ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক আছে? তাহলে কি শাসকদের অসহযোগিতার কারণে। তো ঠিক আছে, আমাদের টাইপ 1 এখানেই শেষ। আমরা টাইপ 2 নিয়ে তোমাদের সামনে পরবর্তী একটি ভিডিওতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।